আসসালামু আলাইকুম। এখানে আমি কালাবোনা করেছি। কালাবোনা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। আমি অ্যাড করব এখানে আদা বাটা, আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু আছে। এখানে পেঁয়াজ রসুন আমি গোটা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কিছু কুচি করে দিয়েছি। জিরার গুঁড়াও আছে। এখানে মাংসর উপরে আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন গোটা করা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর এটার মধ্যে তেল ঢেলে দিয়েছি। তেল ঢেলে দিয়ে এখন এটাকে আমি রান্না করব। কালাভুনাতে তেলের পরিমাণটা অনেক বেশি লাগে। এখানে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা চুলার মধ্যে, আস্তে আস্তে আমি করে নিব। এখানে আমার তৈরি করা কিছুটা মশলা আমি বেটে রেডি করে নিয়েছি। এটা এখন এটার উপরে দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখানে মাংসটা কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এখানে কিছুটা সয়া সস আমি অ্যাড করেছি, তারপর ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখন রান্না করে নিব। ঢেকে কিছুক্ষণ জাল দিব। একটু পর পর এটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা। অনেকক্ষণ কষাইতে হবে, তারপর আস্তে আস্তে রান্না করতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে যেন নিচে আবার পুরা না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। গোটা গরম মশলাও এখানে অ্যাড করেছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছুই অ্যাড করেছি। বড় এলাচ দিয়েছি। আর এটা যদি মনে হয় কষানো অবস্থায় যে তেলটা একটু কম হয়ে গেছে, তাহলে কষানোর সময় তেল কিছুটা অ্যাড করতে পারবেন। তারপরে এটা ভালোভাবে রান্না করতে হবে। আসলে কালাভুনাটা রান্না করতে হবে ধৈর্য ধরে। এটাতে ধৈর্য ধরে রান্না করা দরকার, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, জালটা বাড়িয়ে দেওয়া যাবে না। আস্তে আস্তে জালে রান্না করতে হবে। কালাভুনাটা আস্তে আস্তে কালো হবে, কিন্তু মশলাগুলো পুড়বে না, মাংসটাও পুড়বে না। এটাই হচ্ছে কালাভুনার আসল সিক্রেট রেসিপি। আবারও মাংসের মধ্যে কিছু পেঁয়াজ আর গোটা করা রসুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাতে আমি কিছুটা পরিমাণ মতো ঝোল দিয়েছি। দিয়ে মাংসটা সিদ্ধ করার জন্য রান্না করে নিব। তারপর আস্তে আস্তে আমি কালাভুনাটা করে নিব। ঝোল দেওয়ার পরেও মাংসের মধ্যে জালটা খুব বেশি একটা বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ তাড়াতাড়ি তাহলে মাংস পানিটা চুষে যাবে আর মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে। তাই আস্তে আস্তে মাংসের জালটা কমিয়েই রান্না করতে হবে, যেন মাংসটা সিদ্ধ হয়। এই যে দেখেন, আমার মাংসের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখানের মধ্যে মাংসটার মধ্যে এখন আমি আবার কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। অ্যাড করে এটা নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসটার মধ্যে ফ্লেভারটা অনেক ভালো আসে, আর খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনাদেরকে তো আর দেখানো যাচ্ছে না। আমার রান্নাটা দেখুন, আস্তে আস্তে পানি শুকিয়ে আসছে, মাংসটা একদম ভুনা ভুনা হয়ে আসছে। এখন সেই প্রতীক্ষার পালা। এখন আস্তে আস্তে এই যে কালো ঘনটা হয়ে আসতেছে। ঢাকনা উঠিয়ে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। মাংসটা বারবার নেড়ে দিতে হবে, তলায় যেন না লেগে যায়। দেখুন রান্নাটা কত সুন্দর হচ্ছে। উপর নিচ পুরাটা ঘুরিয়ে নাড়া দিতে হবে। আমি যখন চট্টগ্রামে ছিলাম, তখন এই রেসিপিটা আমি খুব ভালোভাবেই শিখেছি। তখন থেকে আমার এত প্রিয় হয়েছে এই রেসিপি। এখানে আমি বাগার দিব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কড়ার মধ্যে তেল ঢেলে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি লালচে করে বাদামি করে ভেজে নিব। এই যে পেঁয়াজটা, এটা আমি নেড়ে চেড়ে বাদামি করে ভাজবো। এর মধ্যে মাংসটাও নাড়াচাড়া দিতে হবে, নইলে তো আবার তলায় লেগে যাবে। এইভাবেই রান্নাটা করতে হবে। এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি তরকারির মধ্যে ঢেলে দিয়েছি। এই যে দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তরকারিটা আরেকটু রান্না করে নিব। এই পর্যায়ে নাড়া দেওয়া বন্ধ করা যাবে না, খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে। আসলে পেঁয়াজ বেরেস্তাটার কারণেও মাংসটার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিটাতে। কালাভুনার আসল স্বাদটা পেতে হলে আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, সেই স্বাদের কালাভুনা হবে।
আমার রেসিপিটা একদম সম্পূর্ণভাবে ফলো করে রান্না করবেন। দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করছে, আঙ্গুল চেটে পুটে খেয়েছে আমার সেই কালাভুনা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। দেখুন আমার কালাভুনাটা কত সুন্দর হয়ে এসেছে। এই পর্যায়ে রান্নাটা আমার শেষ হয়ে এসেছে। এই যে দেখুন কালাভুনা। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।